বিমস্টেক সম্মেলনে মন্ত্রী পর্যায়ে সমুদ্র পরিবহন চুক্তি সই থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। কাল নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্কের প্রভাব পড়তে পারে রপ্তানি খাতে। মার্কিন পণ্যের শুল্ক পুনর্বিবেচনা করছে সরকার। আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিবাদী মাফিয়াতন্ত্র বলছেন বিএনপির নেতারা। দলটির অপকর্মের বিচার দাবি। জনগণ নির্ধারণ করবে এবং বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে এই দেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কিনা। যারা আওয়ামী লীগকে ব্যবহার করে সরকারে প্রতিষ্ঠিত রেখে মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে তাদের ইমিডিয়েটলি বিচার হওয়া উচিত। দেশে প্রতি লাখে ১০৬ জন ক্যান্সার আক্রান্ত। ওষুধের বাড়তি দামে বিপাকে রোগীরা। সরকারি হাসপাতালে নেই রেডিওথেরাপি। সিরিয়াল করার পরে দেয় এখন মেশিন নষ্ট, মেশিন ঠিক হয় না। তখন অসুস্থ বেশি হয়েছে, তারপরে অ্যাম্বুলেন্স দিয়ে আনছি, এখন আবার পরীক্ষা দিচ্ছে নতুন করে। ঈদ উদযাপন শেষে ঢাকা ফিরছেন অনেকে। শিডিউল বিপর্যয় না থাকায় খুশি ট্রেন যাত্রীরা। বিনোদন কেন্দ্রগুলোতে এখনও পর্যটকের ঢল। ভূমিকম্পে মৃত্যুপুরী মিয়ানমার। মৃতের সংখ্যা ৩,০০০। খাবার ওষুধের তীব্র সংকট। যুদ্ধবিরতি ঘোষণা জান্তা সরকারের। এবং নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে পাকিস্তানে বাংলাদেশ দল। ৫ ম্যাচের সবকটিতে জয়ের লক্ষ্য। দর্শক, আমন্ত্রণ সংবাদ দুপুরে। শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের সাইড লাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হবে কাল। বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, যোগাযোগ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সহ ৭টি প্রধান আঞ্চলিক সহযোগিতার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে এবারের সম্মেলনে। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেক সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ড গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বাংলাদেশ সময় বেলা ১২টায় ব্যাংককে পৌঁছান প্রধান উপদেষ্টা। সেখানে তাকে অভ্যর্থনা জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রায়। এদিন ব্যাংককের একটি হোটেলে মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ। বেলা ৩টায় বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরামে কিনোট স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, জনগণের মধ্যে সংযোগ, বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন, কানেক্টিভিটি সহ ৭টি প্রধান আঞ্চলিক সহযোগিতা স্তম্ভের উপর গুরুত্ব দেয়া হবে এবারের সম্মেলনে। তবে সবচেয়ে আলোচনার বিষয় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। সম্মেলনের ফাঁকে শুক্রবার দুপুরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার কথা রয়েছে। দ্বিপক্ষীয় আলোচনার আগে আজ বৃহস্পতিবার বিমস্টেক নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজেও এই দুই শীর্ষ নেতার দেখা হতে পারে। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর এটিই হবে ইউনূস মোদীর প্রথম সাক্ষাৎ। ৪ এপ্রিল সম্মেলনের শেষ দিন বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব বুঝে নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ৪ এপ্রিলই দেশে ফেরার কথা রয়েছে তার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের আমদানি পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি পণ্যে আরোপ করা হয়েছে ৩৭% শুল্ক। হোয়াইট হাউসে প্রকাশ্যে নতুন এ শুল্কের ঘোষণায় বাণিজ্য যুদ্ধকে আরও এক ধাপ এগিয়ে নিলেন এ কট্টর প্রেসিডেন্ট। এ ঘোষণায় নিন্দার ঝড় বইছে বিশ্বমহলে। নাসরিন আক্তার রিপোর্ট। এবার বিশ্ব বাণিজ্য যুদ্ধের পথে আরও এক ধাপ অগ্রসর হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দেশে আমদানি বেশিরভাগ পণ্যে ন্যূনতম 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা কার্যকর হচ্ছে ৫ এপ্রিল থেকে। এছাড়াও নির্দিষ্ট কিছু দেশের ওপর উচ্চ শুল্ক চাপিয়ে বিশ্বকে করে তুলেছেন অস্থির। বুধবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনের দিকে চোখ ছিল ইউরোপ সহ বিশ্বের অন্যান্য দেশের নেতাদের, কারণ এ দিনটিতে অতিরিক্ত শুল্ক নিয়ে বড় ঘোষণা দেবেন বলে আগে থেকে আভাস দিয়ে রেখেছিলেন এই কট্টর প্রেসিডেন্ট। নির্বাহী আদেশে স্বাক্ষর করে দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসেবে অভিহিত করেন ট্রাম্প।
এ ধরনের ভয়ঙ্কর ভারসাম্যহীনতা আমাদের শিল্পকে দিনের পর দিন ধ্বংস করেছে, জাতীয় নিরাপত্তাকে ফেলেছে ঝুঁকিতে। এই বিপর্যয়ের জন্য আমি সেসব দেশকে দোষ দিচ্ছি না, এর জন্য সাবেক প্রেসিডেন্ট বাইডেন ও পূর্বের নেতাদের দায়ী করছি। তারা এমনভাবে তা করে দিয়েছে যা কেউই বিশ্বাস করবে না। 185 দেশের সমন্বিত ট্যারিফ চার্ট উপস্থিত জনতার উদ্দেশ্যে তুলে ধরেন ট্রাম্প। জানান, কয়েক দশক ধরে দূরের ও কাছের বন্ধু ও শত্রু নির্বিশেষে আমেরিকাকে লুট ও ধ্বংস করেছে। বাদ যাচ্ছে না বাংলাদেশের পণ্যও। এতদিন গড়ে 15% থাকলেও তা বাড়িয়ে ধার্য করা হয়েছে 37%। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের একটি বড় বাজার যুক্তরাষ্ট্র। নতুন এই শুল্ক আরোপে রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কায় বিশ্লেষকরা। এছাড়াও শুল্কের তালিকায় আছে ভিয়েতনাম, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, থাইল্যান্ড, সুইজারল্যান্ড সহ আরও কয়েকটি দেশ। ইউরোপীয় ইউনিয়নের ওপরও 20% শুল্কের ঘোষণা দেন ট্রাম্প, যা 9 এপ্রিল থেকে কার্যকর হবে। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক পুনর্বিবেচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। দ্রুত শুল্ক যুক্তিসঙ্গত করার বিকল্পগুলো চিহ্নিত করছে, যা বিষয়টি সমাধানের জন্য প্রয়োজনীয় বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং বৃহত্তম রপ্তানির গন্তব্য। ট্রাম্প প্রশাসন দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর পর থেকে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে। মার্কিন সরকারের সঙ্গে চলমান কাজ শুল্ক সমস্যার সমাধানে সহায়তা করবে বলে যা আশাবাদ ব্যক্ত করেন তিনি। রাজধানীতে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হবে কিনা তা নির্ধারণ করবে দেশের জনগণ ও বিচারিক প্রক্রিয়া, এ অভিমত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। তিনি বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং ফ্যাসিবাদী মাফিয়াতন্ত্রের ধারক। আর বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু মনে করেন, আওয়ামী লীগকে ফের রাজনীতিতে ফিরিয়ে আনা বা বের করে দেওয়ার বিএনপি কেউ নয়। দলটির গণহত্যা সহ সব অন্যায় অপকর্মের বিচারের দাবিও জানান তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। জনগণকে উপেক্ষা করে পরপর 3টি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলে রাখতে দীর্ঘ 16 বছরে বিরোধী মতের হাজারো মানুষকে গুম খুনের অভিযোগ আওয়ামী লীগের পতিত স্বৈরাচার সরকারের বিরুদ্ধে। গেল 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগের 1 মাসেই হত্যার শিকার হয়েছে প্রায় 2000 মানুষ। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। সম্প্রতি পরিশুদ্ধ আওয়ামী লীগ গঠন নিয়ে আলোচনায় আবার সামনে এসেছে দলটির পুনর্বাসনের ইস্যু। দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর মতে, যারা সংগঠন হিসেবে আওয়ামী লীগকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে তাদের বিচার সবার আগে নিশ্চিত করা জরুরি। যারা আওয়ামী লীগকে ব্যবহার করে, আওয়ামী লীগের পদে ব্যবহার করে সরকারি আওয়ামী লীগকে প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকারে প্রতিষ্ঠিত রেখে মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে, তাদের ইমিডিয়েটলি বিচার হওয়া উচিত। সরকারের যে হয় সদিচ্ছার অভাব, নয় এফিসিয়েন্সির অভাব আছে, ষড়যন্ত্র কিনা সেটাও আমি বলতে পারবো না। আমি এটা বলতে চাই না কোনোটাই, বাট আমি শুধু এজ নাগরিক হিসেবে বলতে পারি যে এটা তাড়াতাড়ি প্রক্রিয়াটা শুরু হওয়া উচিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মতে, রাজনৈতিক দলের কোনো চরিত্রই আওয়ামী লীগের নেই। 4 সপ্তাহের মধ্যে 2000 মানুষকে হত্যা করেছে গণহত্যার কায়দায়। আসমান থেকে গুলি করে নিরীহ নারী শিশুদেরকে হত্যা করেছে, হেলিকপ্টার থেকে গুলি করে। সেই একটি ফ্যাসিবাদী দলকে বাংলাদেশের মানুষ কি স্বাভাবিকভাবে তাদেরকে রাজনৈতিক মাঠে স্বাগতম জানাবে, অনুমতি দিবে? আমার তো মনে হয় না। এখন গণচেতনার বাইরে গিয়ে, জনগণের অনুভূতির বাইরে গিয়ে এবং জনগণের অভিপ্রায় আকাঙ্ক্ষার বাইরে গিয়ে কি কোনো রাজনীতি চলে না। আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হবে কিনা তা জনগণই নির্ধারণ করবে দাবি সালাউদ্দিন আহমেদের। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনতে হবে।
এবং সেই জন্য সংবিধানের আর্টিকেল 47-এর অনুসারে আইন প্রণয়ন করতে হবে অথবা আইন সংশোধন করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে, এবং সেই হিসেবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এখন সেই দায়িত্ব সরকারের, আর জনগণ নির্ধারণ করবে এবং বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে এই দেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কিনা। আওয়ামী লীগ যখনই সময় পেয়েছে এদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করেছে বলেও জানান বিএনপি নেতারা। তাদের ডিএনএতে সমস্যা আছে। তারা যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন ছিল তখনই তারা একনায়কতন্ত্রের চর্চা করেছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশে প্রতি লাখে 106 জন মানুষ ক্যান্সারে আক্রান্ত। প্রথমবার মাঠ পর্যায়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গবেষণায় উঠে আসে এমন তথ্য, যার 7.5% আক্রান্তের পর কোনো চিকিৎসা নেন না। মাত্রাতিরিক্ত ওষুধের দাম, বিশেষজ্ঞ চিকিৎসক সংকট, প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় দুর্বিষহ জীবন পার করতে হয় এসব রোগীকে। ক্যান্সার চিকিৎসায় কার্যকর রেডিওথেরাপি মেশিনের একটিও সচল নেই সরকারি পর্যায়ে। এই অবস্থায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। নরসিংদীর সকিনা বেগম 5 মাস ধরে ক্যান্সারে আক্রান্ত। 3 মাস আগে রেডিওথেরাপির পরামর্শ দেন চিকিৎসকরা। মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা হাসপাতালে এসেছেন চিকিৎসা নিতে। এদিন কোনো চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন বাড়িতে। সিরিয়াল করার পরে দেয় এখন মেশিন নষ্ট, মেশিন ঠিক হয় না। তখন অসুস্থ বেশি হয়েছে, তারপরে অ্যাম্বুলেন্স দিয়ে আনছি, এখন আবার পরীক্ষা দিচ্ছে নতুন করে। একই অভিজ্ঞতা হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা বেশিরভাগ রোগীর। দীর্ঘ ভোগান্তি ছাড়া কোনো চিকিৎসাই মেলে না সরকারি হাসপাতালে। টঙ্গী থেকে 2 দিন আইছি, এর আগের দিন সাভার থেকে আইছি। তো আমরা অত দূর দিয়ে বারবার আইতে পারি লুকিয়ে। আমরা গরিব মানুষ, আমরা কোনো সুযোগ সুবিধা পাই না। এটা খালি নামে সরকারি হাসপাতাল। দেশে ক্যান্সার নিয়ে মাঠ পর্যায়ে কোনো গবেষণাও নেই। তবে সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা যায় প্রতি লাখে 106 জন ক্যান্সারে আক্রান্ত, যার 7% বেশি কোনো চিকিৎসাই নেন না। সরকারি পর্যায়ে 20টি রেডিওথেরাপি মেশিন থাকলেও বর্তমানে তার কোনোটি সচল নয়। চিকিৎসকরা বলছেন বেশিরভাগ ক্যান্সারে সময় মতো রেডিওথেরাপি দিলেই সম্পূর্ণ নির্মূল করা সম্ভব। কিছু রোগ আছে শুধু রেডিওথেরাপি দিয়ে ভালো হয়ে যায়, যেমন সার্ভিক্সের ক্যান্সার, তারপরে আপনার আমাদের এই ভোগাল কর্ডের ক্যান্সার, তারপরে কিছু যেগুলো স্টেজ 1, 2 আপনার লিম্ফোমা আছে, রেডিয়েশন দিলে ভালো হয়ে যেতে পারে। অনেক রোগ আছে শুধু রেডিয়েশনই কিউর হয়ে যাবে, আর কিছু আছে কেমোথেরাপি, রেডিওথেরাপি দুইটাই লাগে। বিদেশে যেসব রোগী চিকিৎসা নিতে যায় তার অর্ধেকের বেশি ক্যান্সারে আক্রান্ত। এ অবস্থায় সরকারি সুযোগ সুবিধা বাড়ানো জরুরি বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। চিকিৎসা হিসেবে রেডিওথেরাপি যদি মেশিনগুলো সরকারিভাবে স্থাপনা করা যায় তাহলে সেখান থেকে রোগীরা উন্নত চিকিৎসাটা পেতে পারে এবং এটা সাশ্রয়ীও বটে। আমাদের যেগুলো যে খরচের কথা চিন্তা করি সেই তুলনায় বেশ সাশ্রয়ী। 2014 সালের পর সরকারি পর্যায়ে কোনো রেডিওথেরাপির মেশিন যুক্ত হয়নি। এখাতে সরকারি বেসরকারি পর্যায়ে বিনিয়োগ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রতিটা ক্যান্সার চিকিৎসায় সলিড টিউমারের 50 থেকে 70% ক্ষেত্রে রেডিয়েশন অ্যাপ্লাই করা হয় ইউরোপ এবং আমেরিকায়। মানে 100 রোগী যদি হয় সলিড ক্যান্সারের 50 থেকে 70, সেটা যদি বাংলাদেশে আসেন সর্বোচ্চ 10 থেকে 15 জন। কারণ কি? স্কারসিটি অফ মেশিনারিজ। চিকিৎসার জন্য বিদেশমুখিতা কমাতে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ইন মোস্ট অফ দ্য অকেশনস বর্তমানে যা হয় সেটা হচ্ছে পিপল মাইগ্রেট করে। মানুষ বাঁচতে চায়, গরিবও বাঁচতে চায়, বড় লোক, শিক্ষিত অশিক্ষিত প্রত্যেকে সে মাইগ্রেট করবে ট্রান্স বর্ডার। এবং এই টাকাটা কার যাচ্ছে? হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। গাজীপুরে মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে লাগা আগুন 8 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনে আগুন লাগে। শ্রীপুর ফায়ার সার্ভিস জানায়, শ্রীপুর থেকে ছেড়ে আসার পর সাতখামাইয়ের রেল স্টেশনের কাছাকাছি এলাকায় মহুয়া কমিউটার ট্রেনের সর্বশেষ বগি পাওয়ার কাছে
হঠাৎ আগুন দেখা যায়, পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট গিয়ে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেনারেটর অতিরিক্ত গরম হয়ে আগুন লাগতে পারে। আগুন লাগা বগিটি উদ্ধার করা হলে 2 ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন ছুটিতে যাওয়া মানুষ। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর অন্যতম প্রবেশ পথ কমলাপুর রেল স্টেশন, যাত্রাবাড়ি, সায়দাবাদ, গাবতলী ও সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা ঘুরে নগরবাসীর ফেরার চিত্র দেখা গেছে। তবে আজও রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণত ঈদে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকেই সবচেয়ে বেশি মানুষ ট্রেনে যাত্রা করে। এ কারণে বাড়তি নজরদারি রাখা হয়েছে। এই যাত্রায় প্রতিদিন 71টি ট্রেন চলাচল করছে। বাস মালিক ও শ্রমিকরা জানিয়েছেন, বুধবার সকাল থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছেন ঈদ করতে গ্রামে যাওয়া নগরবাসী। আগামী কয়েকদিন এ ধারা অব্যাহত থাকবে। যাত্রী ফেরা শুরু হওয়ায় কোনো কোনো রুটের বাস অনেকটা খালি অবস্থায় ঢাকা ছাড়ছে বলেও জানিয়েছেন তারা। ঈদের চতুর্থ দিনেও রাজধানীর পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। পরিবার প্রিয়জন নিয়ে অনেকেই ভিড় জমাচ্ছেন চিড়িয়াখানা, হাতিরঝিল, বলদা গার্ডেন সহ রাজধানীর বিভিন্ন পার্ক ও মিউজিয়ামে। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় চিড়িয়াখানা, হাতিরঝিল, বলদা গার্ডেন সহ অন্যান্য পর্যটন এলাকাগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবার প্রিয়জন নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে আসছেন অনেকেই। হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সিতে চড়ছেন কেউ কেউ। ভ্রমণ প্রেমীরা ছুটছেন এক বিনোদন কেন্দ্র থেকে অন্য বিনোদন কেন্দ্রে। দর্শক, ধানমন্ডি রবীন্দ্র সরোবরে আছেন সহকর্মী হাসান মাহমুদ। সেখান থেকে সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমার সাথে। হাসান, আজ দর্শনার্থী সমাগম কেমন দেখছেন আপনি? জ্যোতি, আপনাকে ধন্যবাদ। দর্শনার্থীর সমাগম যদি আমরা এখানে যদি বলি রবীন্দ্র সরোবরে, এখন কিন্তু যেহেতু খুব দুপুর এবং প্রচণ্ড রোদ এবং গরম পড়ছে, সে কারণে কিন্তু সাধারণ যে দর্শনার্থী সেই সমাগম কিন্তু কিছুটা কম, যদিও কিছুক্ষণ পরেই সেই সমাগমটা অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। যেহেতু এর বাইরে আমরা অন্যান্য যেসব বিনোদন কেন্দ্র ঘুরে এসেছি সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক আমরা দেখেছি। বিশেষ করে আমরা চিড়িয়াখানা, শিশু মেলা সহ অন্যান্য যেসব জায়গা ঘুরে দেখেছি সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক ছিল এবং মানুষে লোকালোক হয়ে গেছিল সেগুলোতে জায়গায়। এবং তবে এখন যেহেতু কিছুটা গরম পড়েছে, ফলে কিছুটা মানুষের সংখ্যা কমেছে। তবে রবীন্দ্র সরোবরে এই মানুষের সংখ্যাটা কিন্তু বিকেলের দিকেই কিছুটা বেড়ে যায় এবং আমরা জানি যে সন্ধ্যার দিকে এখানে আরও কিছুটা বেড়ে যাবে, কারণ এখানে কনসার্ট রয়েছে। ফলে মানুষের সংখ্যা কিন্তু চতুর্থ দিনেও কিন্তু বিভিন্ন জায়গায় যে সংখ্যা সেটি কিন্তু অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। এবং এর বাইরে আমরা হাতিরঝিল সহ বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ঘুরে ঘুরে দেখছে। এবং যেহেতু ঈদের ছুটিটা প্রায় শেষের দিকে এবং আগামীকালকে শুক্রবার, এরপরে শনিবারের পরে কিন্তু ছুটি শেষ হচ্ছে, ফলে মানুষ কিন্তু ঘোরাঘুরি যে পর্ব সেটি কিন্তু অনেকটাই শেষ হয়ে যাচ্ছে। এবং ঢাকামুখী যেসব মানুষের চাপ সেটিও কিন্তু আমরা দেখছিলাম যে বাড়ছে, ফলে আগামীকালকের পরে হয়তো আমরা শেষ দৃশ্যটা দেখতে পাবো না। তবে আজকে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে। তো যদি এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ধানমন্ডি রবীন্দ্র সরোবর সামনে থেকে যুক্ত ছিলেন হাসান মাহমুদ। ঈদ উল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কক্সবাজার, কুয়াকাটা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মৌলভীবাজার সহ জনপ্রিয় পর্যটন স্পটগুলোতে ঈদের আনন্দে মেতে উঠেছেন মানুষ। সমুদ্র সৈকত, পাহাড়ি এলাকা এবং চা বাগানে পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন পর্যটকরা। বিশেষ করে কক্সবাজার, কুয়াকাটা, রাঙ্গামাটি ও চট্টগ্রামের ফয়েজ লেক সহ বিভিন্ন স্থান জমে উঠেছে। এছাড়া শরীয়তপুর, দিনাজপুর ও মৌলভীবাজারেও পর্যটকদের ঢল নেমেছে। সব মিলিয়ে ঈদে প্রকৃতির সৌন্দর্য এবং বিনোদন উপভোগ করে সবাই উৎসবের আমেজে মেতে উঠেছেন।
ঈদের চতুর্থ দিনেও ছুটি উপভোগ করতে দর্শনার্থীদের ভিড় জমেছে প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর পর্যটন কেন্দ্র সিলেটের সাদা পাথর ও নওগাঁর পাহাড়পুরে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সিলেট থেকে খালেদ আহমেদ এবং নওগাঁ থেকে কামাল হোসেন। প্রথমে চলে যাচ্ছি আমি সিলেটে আছেন খালেদ। দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন আজকে? আসলে সকাল ঘুরিয়ে দুপুর, কিন্তু সময়ে সময়ে পর্যটকের সংখ্যা সাদা পাথরে বলা যায় সময় যত ঘোরায় বিকেল বেলা সাদা পাথরের সৌন্দর্য যেন আরো ফুটে ওঠে। তো আমি এই মুহূর্তে সাদা পাথরের যে দৃশ্যটি দর্শকদেরকে দেখাবো, নিশ্চয়ই দর্শকরা দেখতে পাচ্ছেন যে এখানে যারা পর্যটকরা ঘুরতে এসেছেন আসলে এই স্বচ্ছ নীল পানির সাথে এক ধরনের মেতালি গড়ে তুলেছেন। পরিবার পরিজন নিয়ে তারা এখানে ঘুরতে এসেছেন এবং আনন্দ উপভোগ করছেন। দর্শকদের জানিয়ে রাখি যে সিলেটে এবার প্রচুর পর্যটক এসেছেন। পর্যটক সংশ্লিষ্টদের মতে প্রায় 15 লক্ষাধিক পর্যটকের আগমন এবার সিলেটে ঘটবে এবং এই বিপুল সংখ্যক পর্যটক সিলেটে আসলেও এই পর্যটকদের নিরাপত্তার জন্য আসলে জেলা পুলিশ কিংবা সিলেট মেট্রোপলিটন পুলিশ বলবো এখানকার এই সাদা পাথর যে থানা এলাকায় অবস্থিত কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব উজায়ের আল মাহমুদ নিরাপত্তার বিষয়ে অন্যতম সৌন্দর্যের লীলাভূমি সিলেট তথা সারা বাংলাদেশের জনপ্রিয় পর্যটন স্পট এই গোলাগঞ্জ সাদা পাথর। লম্বা ছুটিতে যে প্রচুর দর্শক সমাগম হচ্ছে, প্রচুর পর্যটক সমাগম হচ্ছে এখানে, সেই পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সিলেট জেলা পুলিশের মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান স্যারের নির্দেশে সিলেট জেলা পুলিশ তথা কোম্পানিগঞ্জ থানা পুলিশের 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমাদের রয়েছে এখানে। প্রথমে রয়েছে আমাদের সাদা পোশাকে সার্ভেলেন্স, দেন স্ট্যাটিক ডিউটি রয়েছে, পোশাকে ডেভেলপমেন্ট রয়েছে, টহল কার্যক্রম রয়েছে এবং পর্যটকবাহী মাইক্রো বাস এবং বাসগুলো যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই জন্য আমাদের ট্রাফিক টিম রয়েছে। পাশাপাশি আমাদের যে ডেডিকেটেডলি টুরিস্ট পুলিশ রয়েছে, টুরিস্ট পুলিশের টহল এবং স্ট্যাটিক ডিউটি এখানে রয়েছে। এটা যেহেতু একটা সীমান্ত এরিয়া, এখানে বিজিবির টহল টিমও রয়েছে। সব মিলিয়ে মোটামুটি পর্যটকদের একটি অনুকূল পরিবেশ এখানে সাদা পাথরে বিরাজ করছে। ধন্যবাদ আপনাকে। তিনি আসলে যেমনটি বলছিলেন, মহাবিহার এটি পাল বংশের অন্যতম প্রতিষ্ঠাতা ধর্মপাল কর্তৃক প্রতিষ্ঠিত একটি মহাবিহার। এইখানে ঈদের দিন থেকে আজ চতুর্থ দিন চলছে। গড়ে প্রতিদিন প্রায় সমান হারে দর্শনার্থীদের এখানে উপচে পড়া ভিড়। প্রতিদিন গড়ে প্রায় 20,000 করে দর্শক এখানে দর্শনের জন্য আসছেন। আমি এখানকার কাস্টোডিয়ান যিনি এখানকার দায়িত্বে আছেন, আমি তার সাথে কথা বলে জানার চেষ্টা করবো যেখানে আসলে এবারে দর্শকদের ভিড় কেমন লক্ষ্য করছেন। ধন্যবাদ। ঈদের দিন থেকে শুরু করে আজকে গতকাল পর্যন্ত ঈদের 3 দিনে প্রায় আমরা 1.5 লক্ষেরও উপরে দর্শনার্থী রিসিভ করেছি। মোটামুটি স্বাভাবিক সময়ের চেয়ে ঈদের দিনগুলোতে বা বিভিন্ন সরকারি ছুটিতে দর্শনার্থীদের সংখ্যা বেশি থাকে। এবার যেহেতু টানা ছুটি আছে, আবহাওয়া অনুকূলে আছে, সবকিছু মিলে দর্শনার্থীর সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি এবং গতবারের চেয়ে আমরা আশা করছি আগামী শনিবার পর্যন্ত যেহেতু ছুটি আছে, লম্বা ছুটি, আশা করছি গতবারের চেয়ে এবার দর্শনার্থীর সংখ্যা বেশি হবে। যেমনটি শুনছিলেন যে সমান তালে ছুটি, এই ছিল মোটামুটি নওগাঁ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। খালেদ এবং কামাল, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক সিলেট থেকে খালেদ আহমেদ এবং নওগাঁ থেকে কামাল হোসেন আমার সাথে যুক্ত ছিলেন। জামালপুরের মাদারগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে 100 বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলা। মেলাকে ঘিরে সেখানে রয়েছেন নানান আয়োজন। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান। রিয়াদ, মেলায় দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? জি, আসলে যেটি বলছিলেন যে জামালপুরে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে প্রায় 105 বছর যাবত এই ঐতিহ্যবাহী ইসলামিয়া ঈদ মেলা। আমরা এই ঈদ মেলা এসে যেটি দেখেছি যে সকাল থেকেই দূর দূরান্ত থেকে ব্যাপক পরিমাণে দর্শক কিন্তু ঈদ মেলায় এসেছে এবং তাদের মধ্যে কিন্তু ঈদের যে আনন্দটা, এই ঈদ আনন্দটা আরো বাড়িয়ে দিতে কিন্তু আজকের এই মেলায় প্রচুর পরিমাণে আমরা দর্শক এবং প্রচুর পরিমাণে ক্রেতা দেখেছি। আমরা একটু আপনাদের যদি দেখাই যে সকাল থেকেই এই যে প্রচুর
পরিমাণে দর্শক আপনারা দেখছেন, সেটি কিন্তু মূলত ঈদ আনন্দটাকে কিন্তু আরেকটু বাড়িয়ে দিয়েছে। এবং এই মেলার ব্যাপক পরিমাণে দর্শক আসার কারণে আমরা যেটি দেখেছি যে এখানে প্রায় 300টি স্টল রয়েছে এবং এই 300 স্টলের মধ্যে যে পরিমাণে বেচা বিক্রি এটি কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে। আমরা এই স্থানে আসার পরে যেটি জানতে পেরেছি 1920 সাল থেকে মূলত এই মেলাটি চলে আসছে এবং এই মেলার আয়োজনটি স্থানীয়ভাবে প্রত্যেক বছরই করা হয় এবং এই মেলার আয়োজনে যারা এসেছে দর্শনার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছে যে তারা এই মেলায় এসে এবার বিশেষ করে আইন শৃঙ্খলার বাহিনীর যে আইন শৃঙ্খলা সেটি কিন্তু আইন শৃঙ্খলা অনেক সুন্দর এবং এখানে প্রচুর পরিমাণে নাগরদোলা রয়েছে, বাচ্চাদের জন্য খেলার বিভিন্ন উপকরণ রয়েছে। এবং আচ্ছা, আমরা একটু কথা বলতে চাই যে মেলা কমিটি যারা রয়েছে আহ্বায়ক, তার সাথে আমরা একটু কথা বলতে চাইবো। এই যে মেলায় আপনি আসলে কিভাবে উদযাপন করছেন? 105 বছর ধরে বালিজুর ইসলামী মেলা প্রতিষ্ঠাতা মুন্সি আব্দুল আলী এই দীর্ঘদিন ধরে আমাদের রেওয়াজ অনুযায়ী চলে আসতেছে। গেল 17 বছর আওয়ামী লীগের সিন্ডিকেটের মাধ্যমে এই মেলাটা একটা নাজাল অবস্থা করছে। চাঁদাবাজি এবং জবরদখল, পাশাপাশি বিনোদন থেকে তারা নৃত্যের মধ্যে চলে আসছিল। জি, এই যে আসলে শুনছিলেন যে এই মেলাটি ঐতিহ্য ধরে রেখেছে এবং এই মেলায় যে ব্যাপক পরিমাণ দর্শক রয়েছে। এই ছিল সর্বশেষ জামালপুরের মাদারগঞ্জ থেকে ঈদ মেলার সর্বশেষ খবর। রিয়াদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জামালপুর থেকে যুক্ত ছিলেন রিয়াদ আহমেদ।